আইটি সেলের অ্যাকচুয়ালি কাজটা কি? তোমার দল ভালো, বাকি দল খারাপ, এটা প্রমাণ করা। প্রচারটা তো প্রচারই, সেটা যেইভাবেই হোক না কেন। ডাইরেক্ট বলা হয় চোরেদের দল, দেখো এরা এই করেছে, এই দল মানে এই চুরি এই চুরি এই চুরি এই চুরি। একটা বড় জেনারেশনের জন্য সে একটা কালো ধাপ্পা লাগিয়ে দিয়ে গেছে। এইটা কোনোদিন এক্সাম্পল হতে পারে না নিউ জেনারেশন পলিটিক্সের। আই ফিল সরি ফর দ্যাট ফেলো। আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি, সেটা হচ্ছে যারা লড়াই করবেন তারা পথে না থেকে ঘরে ঢুকে যাচ্ছেন। শুধু তাই না, কেউ যাচ্ছে গিয়ে বাসন মাজছেন, এটা মানে এসব শোনা যায়। কেউ যাচ্ছেন গিয়ে রান্না করে দিচ্ছেন। এইটা জনসংযোগ, এইটা জানি না। এই প্রশ্ন বারবার করে আসে, বারবার করে বলে যে অভয়ার বিষয়টা চেপে গেল, অভয়াকে বিচার দেওয়া হলো না। তোমার কি মত? অভয়ার খুনি শাস্তি পায়নি এই জিনিসটা কজন মনে করে? সর্বপ্রথম প্রশ্নটা সেখানে। অভয়া অনেকের কাছে একটা কন্টেন্ট মূলক দ্রব্য হয়ে গেছিল, একটা বস্তু হয়ে গেছিল। আজকে আমি তোমার কাছ থেকে উত্তর চাই। যখন তুমি শোনো যে উপাসনা তুমি চুটি চাটা, কি মনে হয় তখন? কি উত্তর দাও তাদের? আমি শান্তনু ঠেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। ওয়েলকাম টু শান্তনু ঠেক। অ্যান্ড ইদানিং আপনারা যেভাবে ভালোবাসছেন, আমাদের 10,000 ক্রস করেছে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমরা আরেকটু যদি ভালো করে দেখি 11-এর কাছাকাছি বা ক্রস করে ফেলেছি অলরেডি। এই সমস্ত কিছু আপনাদের জন্য হচ্ছে, আপনারা ভালোবাসছেন আমাদেরকে। প্রচুর মানুষ মেসেজ করছেন, বহু মানুষ ফোন করছেন, এই সমস্ত কিছুর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আজকে আমার এপিসোড, ইয়েস, রাজ্য রাজনীতি এখন সরগরম ভোট নিয়ে। ইনফ্যাক্ট আমি আপনি প্রত্যেকেই সেটা নিয়ে চিন্তিত, কিন্তু এই ভোটের সময় এই মানুষটির ব্যস্ততা আরো বেশি। তিনি খুব ভালো বাইক চালান, তিনি খুব ভালো কথা বলেন, ভালো আবৃত্তি করেন, শিল্প সত্তা তার মধ্যে মা সরস্বতী ভরপুর করে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি রাজনীতিটাকে ভালোবাসেন। স্পেশাল 40-তে তিনি আছেন এবং শাসক দলের বা বর্তমান সরকারের ইউথদের মুখে বা নতুন প্রজন্মের অন্যতম ফেস তিনি। আজকে আমার গেস্ট উপাসনা চৌধুরী। উপাসনা, ওয়েলকাম টু শান্তনু টেক। থ্যাংক ইউ শান্তনুদা। এত যে ডেসক্রিপশনটা দিয়ে শুরু করলাম, জানি না কতটা সেটাতে পাশাপাশি বসতে পারছি, কিন্তু সবকিছুই যে এই জিনিসটা দিয়ে তুমি শুরু করলে, যে মানুষের আশীর্বাদেই কিন্তু আমাদের সকলেরই এখানে বসা। তো মূলত এই আশীর্বাদটা আমাদের সকলের মাথার উপর থাকুক, সেইটুকুনি এই তোমাদের শান্তনু ঠেক এই পডকাস্টে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আমি অংশগ্রহণ করতে পেরেছি। তোমার প্রত্যেকটা দর্শকের কাছে এইটুকুনি অনুরোধ থাকবে। থ্যাংক ইউ তোমাকেও। আমাকে বলো, এই লাস্ট থেকে বসে আড্ডা মানে কবে হলো? এখন তো ব্যস্ত তো প্রচন্ড। না, এবার তুমি এই জিনিসটা জানো কি জানো না আমি জানি না, আমি কিন্তু চা খেতে খুব ভালোবাসি, চা প্রেমী, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে চায়ের ঠেক, চায়ের সাথে ঠিক কথাটা খুব সুন্দর যায়। তো সেখানে বিভিন্ন জায়গায় যখন বাইকে, তুমি কথাটা মেনশন করলে যে আমি বাইক চালাতে ভীষণ ভালোবাসি, বাইক বা গাড়ি যেখানে করি, যখন কোনো একটা জায়গায় যাচ্ছি, আমি কোনো না কোনো সুযোগ খুঁজেই নিই যে না, এখানে বসে সকলের সাথে বসে আড্ডা মারবো, এবং অবশ্যই মাঝখানে টেবিলে চাটা থাকতে হবে। সেই ব্যাপারটা খুঁজে নিয়ে এই জায়গাটা আমি একটু টিপটপ আছি। কিন্তু চায় পে চর্চা তো অন্যরা করে না না, ওরকম তোমার বিরোধী দলেরা তো চায় পে চর্চা করে। চাটা কি কারোর পেটেন্ট নাকি? আমি জানি না। না না, আমি কাউকে চায়ের পেটেন্ট দিতে পারবো না মশাই। এবার হ্যাঁ, কেউ চা আলা হতে পারে, কিন্তু তার পেটেন্ট আমি দিতে পারবো না। আমি তোমাকে যতটা দেখলাম, পড়লাম, রিসার্চ করলাম, এত ইয়াং বয়স তোমার, এবং বহু মানুষ আছে তোমার থেকেও সিনিয়র যারা রাজনীতি করছেন, যখন বলা হয় যে নেত্রী, কখনো কখনো অ্যাড্রেস করা হয় যে আসছেন উপাসনা আমাদের অন্যতম নেত্রী, কেমন লাগে এই শব্দটা শুনতে? আমাকে বলো তো। মানে আমি মনে করি যে আমাদের কাত্তা এই নেত্রী শব্দটা বের করার জন্য যেই শক্তিটা প্রয়োজন, ততটা শক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন এই কথাটা তুমি বলছো, আমি একটা জায়গা জানি, কর্মী যে কথাটা রয়েছে, কর্মীর ভারটা কিন্তু আরেকটু বেশি। তো সেখানে আমি মনে করি, আমি নিজেকে বরাবরই এই কথাটা বলি, আমার নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দাদা, বরাবরই একটা কথা শিখিয়ে এসছে যে
এই নেতা নেত্রীর এই ইকুয়েশনের মধ্যে পড়ার থেকে ওই শ্রেষ্ঠ কর্মী হওয়ার লড়াইটা যদি আমরা প্রত্যেকে লড়তে পারি না, তাহলে আমরা এক ধাপ করে এগিয়ে যাব, অনেক কিছু শিখতে পারবো। বাহ। আমার লড়াইটা কিন্তু নেতা নেত্রী হওয়ার পিছনে নয় শান্তনুদা, আমার লড়াইটা হচ্ছে কর্মীর ক্ষেত্রে যদি একটু একটু করে আরেকটু ভালো কর্মী হতে পারি, আচ্ছা। এইটার লড়াই। তো সেখানে আমি ওই ভাতটা কাঁধে নেওয়া পছন্দ করি না। যখন কেউ একটু বলে এরকম, তখন স্টেজে গিয়ে মঞ্চে হয়তো যিনি বলছেন তার পা ছুঁয়ে নমস্কার করাটা আমি মনে করি তাকে শ্রদ্ধা প্রদান করা, এবং আমার বাবা অর্থাৎ যিনি আমার দলের একজন অন্যতম কর্মী আচ্ছা। তাকেও সম্মান প্রদান করা হবে, আমি এই জিনিসটা মনে করি। তাই সেখানে নেত্রীর জায়গাটা আমি মনে করি তৃণমূল কংগ্রেসের একজনের সাথেই যায়, আমাদের অগ্নিকন্যা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বাত। আমি তোমার বাবার কথা বললে আমি জাস্ট জানতে চাইছি, মানে আমি তো এখন খুব খুশি, কারণ তিনি কর্মী এবং তার হাত ধরেই তোমার এই ভালোবাসা আমি যতদূর জানি। বাবার রিয়াকশন কি? মেয়ে এখন এত ব্যস্ত, সকাল রাত শুধুমাত্র রাজনীতি নিয়ে রয়েছে, বাড়ির এই মানুষটার রিয়াকশন কি এখন? ব্যাপারটা হচ্ছে বাবার রিয়াকশনটা যে অনেকটা সময় উপভোগ করতে পারি সেটা নয়, কারণ আচ্ছা। বাড়ির থেকে বাইরে বেশিক্ষণ সময় দিতে হচ্ছে। ঠিক। কিন্তু একটা জিনিস জানি যে মাই ফাদার ইজ প্রাউড, এবং একটা সন্তানের কাছে এই মুমেন্টটার থেকে আলাদা কোনো মুমেন্ট কোনো সন্তানই চায় না। অর্থাৎ বাহ। আমার বাবা তো তৃণমূল কংগ্রেসের একজন পাগল কর্মী, এটা ঠিক। বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং সেই পাগল প্রেমটা আমার বাবা খুব সুন্দরভাবে আমার মধ্যে কিন্তু এনেছে। Okay. এবং এই জিনিসটা আমি কেন বলছি, বাবার হাত ধরে যে কথাটা তুমি বললে, আমার তখন বয়স 14 বছর বয়সে একটা মেয়ের কতটাই না ম্যাচুরিটি হবে। তো সেখানে আমার বাবাই প্রথম বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় করায়, অর্থাৎ তার ছবি দেখিয়ে তার পরবর্তীতে পরিচয় করায়, এবং সেখানে লোকাল রাজনীতিতে বাবা যখন পতাকা বাঁধছে, সমানভাবে সেই 14 বছরের মেয়েটাকেও হাতে পতাকাটা দিয়ে বাহ। তার পরবর্তীতে সেই 14 বছরের মেয়েটাও পতাকাটা বাঁধে। তো এই জার্নিটা না আমার আজকেও যখন সেই দিনটা মনে করি, যখন এত কর্মী এসে ছবি তোলে বা কথা বলে, মনে হয় যে আমরা তো আপনার থেকে আলাদা কিছু নই, সেইটা আমাদের সূচনা। আপনি আজকে যেই জায়গায় আছেন সেইটা আমাদের সূচনা। আর হ্যাঁ, যখন দলের দিকে তাকাই, শান্তনুদা একটা কথাই বলতে পারি, তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব। তৃণমূল কংগ্রেস বলেই আজকে হয়তো উপাসনার মতো একটা মেয়ে তোমার সামনে বসে আছে এবং তুমি পডকাস্টটা নিচ্ছ। কেন বলছি কথাটা, আমার দল ছাড়া আর কোন দল এত ইয়াং জেনারেশনকে এইভাবে সুযোগ দিয়েছে? আই রিয়েলি কোয়েশ্চেন, আই রিয়েলি ডাউট দ্যাট। তো সেখানে অবশ্যই বাবার দেখানো পথ, বাবার দেখানো ভালোবাসা, তার পরবর্তীতে পাগলের মতো উন্মাদের মতো তৃণমূল কংগ্রেসকে আমার ভালোবেসে ফেলা, এবং এটা তো সত্যি কথা প্রথম প্রেম। তো প্রথম প্রেম তো সারা জীবনে আমাদের সাথে কিন্তু রয়ে থাকে, মানে তুমি যখন Correct. তোমার জীবনের প্রথম প্রেমকে ভুলতে পারবে না, ঠিক। তো সমানভাবে আমার প্রথম প্রেম তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই প্রেমটা হলো কি করে? আমার আরেকটা প্রশ্ন আছে, প্রেমটা কার সাথে? তৃণমূল কংগ্রেসের সাথে না মমতা ব্যানার্জির সাথে? আমি মনে করি তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, এবং এটা তো এই জিনিসটা এই উত্তরটা তো গুলিয়ে দেওয়া হলো। একদমই নয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো যে তোমাকে মমতা ব্যানার্জির ছবি দেখে জানানো হয়েছিল। হ্যাঁ, আমার এটাই একটা প্রশ্ন, মানে ওনার প্রতি কি তোমার প্রেমটা বেশি? আমার কথাটা হচ্ছে যে দিদি না, আমি এখনো বলছি, দিদির সাথে এক দুবার সামনাসামনি হয়েছি। তো সামনাসামনি যখন হয়েছি, দিদি হয়তো আমার চোখটা ছলছল করতেই দেখেছে, এবং এটা বলার বিশেষ কারণ হচ্ছে এখানে যখন তুমিও আমি ভীষণ ভগবানে বিশ্বাসী, আমি ঠিক। জগন্নাথে বিশ্বাসী। তো সেখানে আমি যখন জগন্নাথের সামনে যাই, জগন্নাথের থেকে যখন কিছু চাই, বা যখন হাঁ করে জগন্নাথের চোখের দিকে তাকিয়ে থাকি, আমার চোখ প্রায়শই ছলছল করে। মানে অর্থাৎ আমার মনে হয় সেটা আমার ঈশ্বর প্রাপ্তি, সেটা আমার ঠিক। ভগবান প্রাপ্তি। এবং সমান জিনিসটা আমি যখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, সমান জিনিসটা আমার নেত্রীকে দেখলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমি সামনে দেখি, আমার ঠিক সমান ফিলিংটা আসে, এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। অভিষেক Okay. বন্দ্যোপাধ্যায় আমার দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পথপ্রদর্শক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে সেই ঈশ্বর স্থানীয়, সেই মা স্থানীয়। তো এটাও তো স্পষ্ট কথা, দিদিকে যখন দেখি সেই চোখটা যখন খুব অবভিয়াসলি ছলছল করা শুরু করে দেয়, তখন আমি বুঝতে পারি যে এই ভালোবাসা কোনোদিনই যাবে না। তো আমি নিজের মধ্যে সার্টেন করে নিয়েছি, আগামী দিনে যে স্বামী হবে তাকেও বলবো যে ভাই প্রথম প্রেম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জায়গাটা আমি আগেই সেটেল করে নিচ্ছি, একদম স্পষ্ট, স্ট্রেট ফরওয়ার্ড কথা। মানে তাকে বলে দিয়েছো অলরেডি? না না, এখন সে তো নেই না, ও, মানে তার আচ্ছা, ব্যাপারটা আচ্ছা। আলাদা হতো। ও, আচ্ছা, আচ্ছা। কিন্তু আগামী দিনে অবশ্যই বিয়ের পিড়িতে আমি এই জিনিসটা বলে দেবো যে ভাই মাথায় ঢুকিয়ে নাও, প্রথম প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়। আরে, তুমি জগন্নাথ দেবের কথা বললে, জগন্নাথ দেবের আশীর্বাদে এখন তুমি আইটি সেলের একটা গুরুত্বপূর্ণ পদে আছো। নট অনলি দ্যাট, মানে স্পেশাল 40-তে তুমি ইউথদের একটা ফেস। এই এত
গুরুত্বপূর্ণ পদ, এইগুলো কেমন লাগছে, কতটা এনজয় করছো? এনজয় করছি, কিন্তু তার পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি যে একটা বড় সংখ্যক পাওয়ারের সাথে একটা বড় সংখ্যক রেসপন্সিবিলিটি আসে। কারেক্ট। তো সেইখানে সেই জায়গাটাকে যদি কেন্দ্র করে দেখি, আমি মনে করি জগন্নাথ দেব যখন কাঁধের উপর এই ভারটা দিয়েছেন, তার পরবর্তীতে এই গোটা বিষয়টা, এই গোটা যুদ্ধটা জয় করার ক্ষমতাটাও কিন্তু স্বয়ং জগন্নাথ দেবী দিয়ে দেবেন। এটা আমার ব্যক্তিগত মত। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, তোমার তো তাহলে খুব ভালো লেগেছে যখন দিলীপ ঘোষ গেছিল? দিলীপ ঘোষ গেছিল, অবশ্যই ভালো লেগেছে, কিন্তু খারাপ লেগেছে? খারাপ লেগেছে হচ্ছে যে যারা হিন্দুত্বের কথা বলে তাদের অধিকাংশ লোকের উপস্থিতি সেখানে দেখলাম না, বা কিছু একজন ব্যক্তি, কোনো একজন স্পেসিফিক ব্যক্তি যে নিজেকে নাকি হিন্দু সম্প্রদায়ের মাসিহা বলে দাবি করে। বিশ্বাস করো, আমার সত্যি জানা ছিল না। আমি তো মানে রামকৃষ্ণ থেকে শুরু করে সারদা মা, আমি তাদেরকেই সেই জায়গাটাতে বসাই, বা তার পাশাপাশি অবশ্যই আমাদের যিনি সর্বশক্তিমান, আমি কৃষ্ণকে বলি। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারী মাঝখানে এসে যদি বলতে শুরু করে দেয় যে আমি হিন্দু ধর্মকে বাঁচাবো, আমি হিন্দু ধর্মের মাসিহা, বা আমি কলিযুগের কলকি, সেই জিনিসটা বিশ্বাসযোগ্য কিন্তু অন্তত যারা বাস্তবে হিন্দু, এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে, এটা একটা প্রক্রিয়া, এটা তো শুধুমাত্র এটা একটা দিন বা দিবস নয়। আমি মনে করি এটা প্রতিদিন আমরা নিজেদের মধ্যে যেটা অনুভব করি সেটাই কিন্তু আমাদের ধর্মচারণ, এটা আমি অন্তত মনে করি। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কেউ একজন বলল ধর্মের কথা, তার পরবর্তীতে সে যখন স্বয়ং জগন্নাথ দেব সেখানে দীঘায় বিরাজমান হচ্ছেন, তখন তিনি বলছেন ঢপের চপ। উনি কি করে হতে পারেন একজন ধর্মপ্রেমী মানুষ? তুমি নিজে একবার ভেবে দেখো তো। আমি খুব লাকি শান্তনুদা, তোমাকে বলছি কথাটা, আমি দীঘাতে যখন উদ্বোধন হচ্ছে, সেই ওইটা তো ঐতিহাসিক মুভমেন্ট, তো সেই মুভমেন্টের মাঝখানে আমি কিন্তু উপস্থিত থাকতে পেরেছি, থ্যাঙ্কস টু মাই পার্টি অবভিয়াসলি, এবং থ্যাঙ্কস টু জগন্নাথ দেব এজ ওয়েল। কারণ যদি জগন্নাথ না চাইতেন, আমি হয়তো সেখানে উপস্থিত থাকতে পারতাম না। তা যে কথাটা তুমি বললে, দিলীপদা যখন উপস্থিত হয়েছে, উপাসনা তুমি কি খুশি হয়েছো? বিশ্বাস করো শান্তনুদা, আমি মনে করি যে জগন্নাথ চেয়েছিলেন, দিলীপদা সেখানে গেছেন। আর হ্যাঁ, যিনি সেখানে যাননি, যিনি সেই গোটা বিষয়টাকে ঢপের চপ বলেছেন, জগন্নাথ তাকে মান্যতা দেয় না, আমার মনে হয় সেটা। আইটি সেলের অ্যাকচুয়ালি কাজটা কি অনেকে জানতে চায়, আবার অনেকে বলে যে তোমাদের রাত দিন কাজ কি, যে তোমার দল ভালো বাকি দল খারাপ, এটা প্রমাণ করা? একদমই নয়। নাকি বাকি দলের সমস্ত নেতা নেত্রীদেরকে নিয়ে মিম বানানো, ট্রোল বানানো, তাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো, এটা কি আইটি সেলের কাজ? তৃণমূলের আইটি সেলের কাজটা হচ্ছে এইটাই, যে বাস্তব কথা, যে কথাটা তুমি বললে, প্রোপাগান্ডা যারা বানাবে তাদের বিরুদ্ধে সেই প্রোপাগান্ডা ভাঙতে পারে কিন্তু ট্রুথ, অর্থাৎ সত্য। তো সেই সত্য কথা তুলে ধরা। আমি আজকের দিনে মনে করি যে মিথ্যে কিন্তু আপনাদের কাছ পর্যন্ত হেঁটে হেঁটে আসে, কিন্তু সত্যিকে অনেক সময় অনেক কাপড় দিয়ে সত্যিকে ঢেকে রাখা হয়, সেই কাপড়গুলো সরিয়ে তার পরবর্তীতে সত্যিকে পেশ করতে লাগে। তৃণমূল আইটি সেলের কাজটা হচ্ছে সেই কাপড় দিয়ে, যে কাপড় দিয়ে সত্যিকে ঢেকে রাখা হচ্ছে, অর্থাৎ বিজেপি বা অন্য কোনো দল চেষ্টা করছে সেই সত্যির উপর থেকে কাপড়গুলো সরিয়ে সত্যিটাকে সত্যি অনুসারে আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরা। এইটাই তৃণমূল আইটি সেলের মূলত কাজ। এবার এইটার পাশাপাশি অবশ্যই উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরা। আর হ্যাঁ, যে কথাটা তুমি বললে, মিম বা যে লোককে খাটো করা, লোককে ছোট করা, সেই কেন্দ্রিক কাজগুলো তৃণমূল আইটি সেল করে না, আমাদের করার কোনো প্রয়োজন পড়ে না। এবং এই জন্যই বলছি, আমাদের উন্নয়নমূলক এত কাজই রয়েছে, অর্থাৎ পজিটিভ ভাবটা এত রয়েছে, সেই জিনিসটা পেশ করতে করতেই আমাদের দিন রাত কাভার হয়ে যায়। তার পরবর্তীতে ওই কে কি করলো, কার সাথে কার কি হলো, সেই জিনিসটা নিয়ে গসিপ করা বা সেই জিনিসটা নিয়ে মিম বানানোর সময় তৃণমূল আইটি সেলের অন্তত নেই, বিজেপির বা অন্য কোনো আইটি সেলের হতে পারে। উন্নয়নমূলক কাজের কথা বললে আমার এটা ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে করছে, আমি তোমায় বলছি, তুমি কি কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার নাও? আমি কন্যাশ্রী পেয়েছি। পেয়েছো মানে তুমি পাও? লক্ষ্মীর ভান্ডার তো এখনো পাবো না। আচ্ছা, ওটা যারা বিবাহিত তাদের জন্য। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে একটা বয়স কেন্দ্রিক ব্যাপার, বয়সের পরবর্তীতে। তো এবার কন্যাশ্রী আমি পেয়েছি আমার কলেজে ওঠার পরবর্তীতে। অনেক আছে উপাসনার মতো যারা এখনো হয়তো পাইনি, বা আমি ধরো আমার কথা আমি তোমায় বলি, যুবশ্রী এই রিসেন্টলি যেটা দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা পায়নি। এগুলো না পাওয়ার কারণ কি হতে পারে? মানে তাদের কি ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হতে পারে? এটা কিন্তু আমি সবার হয়ে জিজ্ঞেস করছি তোমার কাছে, তুমি সবার হয়ে তুমি যে প্রশ্নটা করছো, আমি মনে করি ধৈর্যটা না আমাদের সকলের একটা বড় কি। কারণ এই কথাটা বলার বিশেষ কারণটা হচ্ছে এখানে, আমি যদি ফর্ম মানে কন্যাশ্রীর ফর্মটা ফিল আপ করার সাথে সাথে বলতাম পরের দিন আমার 25,000 টাকাটা চাই, এটা কি কোনোদিন সম্ভব?
সম্ভব তো নয়। তো সমানভাবে যুবশ্রী যে কথা, যুবশ্রী, হ্যাঁ, yes. তো যুবসাথী, তো সেই যে কথাটা তুমি বলছো যুবসাথীর কথাটা হচ্ছে যে আজকে যখন তুমি বলছো যে অনেকেই হয়তো পায়নি, আচ্ছা প্রকল্পটা তো সবে পেশ করা হলো, তার পরবর্তীতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে আমি 1 মাসের মধ্যে থেকেই সেই জিনিসটা দেওয়া শুরু করব, এবং অধিকাংশ মানুষ পাওয়া শুরু করেছে। এবার শুরু করেছে মানেটা কি, শুরু করেছে মানে কি শেষটাও সেই দিনই হয়ে গেল তা তো আচ্ছা, নয়, অর্থাৎ perfect. প্রসেসটা শুরু হয়েছে। অর্থাৎ এখান থেকে আজকে দেওয়াটা শুরু হলো। তোমার লিস্টের নাম হচ্ছে 2001, মানে Okay. মানে সিরিয়াল নাম্বার ইজ 2001। তো আমার কথাটা হচ্ছে 2001 ব্যক্তিটার পর্যন্ত যেতে যেতে একটা সময় প্রসিডিউর তো লাগবে, বেশ। তো সেইটুকুনি তো আমাকে ওয়েট করতে হবে। যখন আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমন একজন সিএম যিনি প্রত্যেকটা ব্যক্তির কথা ভাবছে। ঠিক। এই কমপ্লেনটা অনেকের মাথায় আসতেই পারে যে মেয়েরা একটু বেশি প্রিভিলেজড, বা ছেলেরা কেন পেত না। আজকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তি যারা কাজ করতে চায়, যারা হয়তো হাতে পয়সা নেই, সেই কাজটা করতে যাওয়ার জন্য যে বাসের ভাড়া বা টিফিন খরচা সেইটুকুনিও হয়তো মায়ের কাছ থেকে নিয়ে যেতে হতো, সেই জায়গাটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেটেল করলো। এটা তো একদম স্পষ্ট কথা। এবং 500 টাকাটা কম টাকা নয়। যারা মনে করে 500 টাকাটা কম টাকা, আমি মনে করি তাহলে 500 টাকাটা আপনারা একটু বিলিয়ে বেড়ান না, আপনাদের কাছে যদি এতটাই কম টাকা মনে হয়। কিন্তু কি জানো তো, আমরা না অনেকেই, আমি দেখেছি অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু দেওয়ার বেলায় তাদের হাত নেই। এবং বিজেপি বা অন্য কোনো পার্টির বিভিন্ন নেতাদেরকে এই বক্তব্য রাখতে শুনেছি, আরে আমি আসলে এত দিতাম। আরে তুমি তো আসবেই না। আমার কথাটা হচ্ছে এখানে, আমি আসলে কি করতাম এটা হচ্ছে স্বপ্ন দেখানোর মতো। আরে তুমি যদি এখন ইউএসএ চলে যাও তাহলে তুমি এইগুলো পেতে, জানো তো। আমার কথাটা হচ্ছে তাহলে ইউএসএ যাওয়ার টিকিটের খরচাটা তুমি অন্তত দাও। আমার মূলত কথা সেখানে। তো এইসব গুলগপ্প, 15 লক্ষ টাকা তো অনেকেই বলেছিল যে অ্যাকাউন্টে ঢুকবে, যদি 15 লক্ষের 5 লক্ষও ঢুকতো তাহলেও তো একটা বড় হেল্প হতো অধিকাংশ মানুষের। ঢুকেছে কি 500 টাকাও ঢুকেনি। তাহলে আমার কথাটা হচ্ছে, গুলগপ্প কেউ মারছে মারুক, আমরা বাস্তবের কথা ভাবি, বাস্তবের জন্যই কিন্তু আমাদের পথ আমরা এগিয়ে যাই, এবং সেইভাবেই আমাদের গোটা ওয়েটা কার্ভ করা থাকে। আমরা চাই প্রত্যেকটা মানুষের মুখে হাসিটা ফুটুক, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই হাসি ফোটানোর কথা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। তুমি তোমার নেত্রী, আমাদের রাজ্যের, আমি সাধারণ মানুষ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রচুর মিম বেরোয়, তার বক্তব্য নিয়ে প্রচুর কিছু বেরোয়। তুমি জেনজির ক্যাটাগরিতে আমি তোমায় রাখলাম, তোমার বয়স কম, তুমি ইয়াং ফেস, তুমি নিশ্চয়ই এগুলো দেখো যে ওনার বক্তব্য নিয়ে, ওনার কবিতা বলা নিয়ে, ওনার ছবি আঁকা নিয়ে প্রচুর মিম হয়, মানুষ সেগুলো শেয়ার করে, সেগুলো তোমার কাছেও আসে। এগুলো নিয়ে তোমার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে যে মিম যারা বানাচ্ছে বা এই মিমের মধ্যে যারা ঢুকছে, আমার কথাটা হচ্ছে যে উই হ্যাভ মাচ মোর ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু ইন আওয়ার লাইফস। সেটা তো আছেই, একটা বড় ফ্যাক্টর। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মিম বানিয়ে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মাস লিডারকে সে কোনো একটা অন্যদিকে হাস্যকর জায়গায় ঘুরিয়ে দিতে পারবে, ইট ইজ ফুলিশনেস। কেন বলছি কথাটা? এটা বলার বিশেষ কারণ হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে বাস করেন। অর্থাৎ ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমার চোখের জল যেই ব্যক্তিটা মুছিয়ে গেছে, সেই ব্যক্তি একটা ইংরেজি শব্দ ভুল বলল বা একটা হিন্দির অন্য টোনে কথা বললো কিনা, সেই জিনিসটা দেখে তুমি যে খুব এনজয় করবে, হা হা হি হি করবে, সেটা কিন্তু নয়। তুমি কিন্তু দিন শেষে এটাই মনে রাখবে যে ওই ব্যক্তিটা আমার খারাপ সময় আমার চোখের জলটা মুছিয়ে গেছে। এটা কি ঠিক নয়? আমার মনে হয় সেটা। তো সেখানে যারা মিম বানাচ্ছে, আজকে আমরা প্রত্যেকে জানি যে কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ ভেরি বিগ গেম। তো সেখানে অনেকে মিম বানায়, অনেকে মিম নিজে নিজে অনেক সময় আমরা দেখেছি ফেস পেইন্টিং বা নিজে অন্য কিছু সেজে তার পরবর্তীতে পেশ করে। তারা কন্টেন্টটা চায়। তো আমি তো তাদেরকে বলবো যে তারা তো খুব খুশি হওয়ার কথা, কিন্তু যে তারা অনেক রকম জিনিসপত্র পাচ্ছে, তারা পেশ করতে পারছে, কিন্তু সেইটা দিয়ে কতটা ফ্রুটফুলনেস হবে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেনেবল ফ্যাক্টর। আর মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ এপিটোম, অ্যাটলিস্ট আমাদের অনেকের কাছে। তাই জন্যই না, সেই যেই সিংহাসনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বসছেন, সেই সিংহাসনে উনি এতটাই প্রাউডলি বসছেন এবং প্রত্যেকটা ব্যক্তি এতটাই প্রাউড। আর হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার করে আমি একটা কথা বলতে চাই। উনি নিজেই বলেন যে প্রচারটা তো প্রচারই, সেটা যেইভাবেই হোক না কেন। তো সেখানে আমি মনে করি the people who are actually making such contents, they are actually trapped. ও বাবা, এটা समझदारों के लिए
আমি যত সময় আমি যা প্রশ্ন করছি, আমি ভেবেছিলাম আজকে তোমাকে নিয়ে কথা বলবো, তুমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের রাজনীতির মধ্যে নিয়ে আসছো। এতটা ভালোবাসো তুমি? আমি ভালোবাসি, সত্যি মন থেকে ভালোবাসো। একদম একদম একদম। সেটা যারা জানে, উপাসনাকে চেনে, তারা জানে, তার কারণ উপাসনার গাড়ির কালারটাও সবুজ। আমি এটা একদম সত্যি কথা। এটা কিন্তু তুমি গাড়ি চয়েস করেছো, কালারটা চয়েস করেছিলে, এটা কি তোমার দলের কথা মাথায় রেখে? এটা আমার বাবা আমার দলের কথা মাথায় রেখেছে। এবং এইটা হয়তো অনেকে জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম গাড়িটা চড়তেন সেটা মারুতি 800, ঠিক। দ্যাট ওয়াজ অফ গ্রিন কালার, এটা অনেকে জানে। ওকে। তো এবার তুমি এটাতে অনেকে ভাবতে পারে যে তাহলে কি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ প্রদর্শক, শি ইজ আ ইন্সপিরেশন। তো সেখানে এরকম তো না যে দিদির কালারের গাড়িটা চড়ে নিলাম মানে বিশাল কিছু হয়ে গেল, সেটা সেটা তো কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু মানে এটা ভালোবাসা, তাকে ফলো করা। তাকে ফলো করা, এবং অনেকেই হয়তো গাড়িটা নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু জেনুইন দিস ইজ দ্য অনলি রিজন যে ওই দিদির গাড়িটা সবুজ গাড়ি চেপেছিল বলে আজ উপাসনা গাড়ি চাপার আগে সবুজ গাড়ি বেঁচেছে। না, বাট আই লাভ দ্য কালার গ্রিন অ্যাজ ওয়েল। মানে মেয়েদের ইউজুয়ালি পিঙ্ক কালার ফেভারিট হয়, মাই ইজ গ্রিন। ওকে, এটা আমার একটা কথা বললে, একটা কালারের কথা বললে, গাড়ির কথা বললে, তোমার দলকে নিয়ে আরো অনেক প্রশ্ন আছে। আমি ধরো তোমার কথা বলি, তোমার মাত্র 24 বছর বয়স। এই বয়সে পড়াশোনা করার পর প্রত্যেকেই নিজের কেরিয়ার নিয়ে সচেতন থাকে, কি করবে, কোথায় কি করবে, যদি কোথাও একটা চাকরি পায়। এই চাকরি যখনই আসে তখনই তোমার নেত্রীর কথা আসে এবং তোমার দলের কথা আসে। অবশ্য তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার বাড়ি থেকে কখনো বলে না যে চাকরি করার কথা? আমার বাড়ি অ্যাকচুয়ালি বরাবরই ব্যবসা ওরিয়েন্টেড, বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি। তো সেখানে আমি তোমাকে জেনুইনলি বলছি, আমার ওরিয়েন্টেশনটাও মানে আমার ভাবনাটাও বিজনেস ওরিয়েন্টেডই, খুব স্বাভাবিকভাবে। তো সেখানে হয়তো আমি এই জায়গাটার, এই প্রশ্নটার সম্মুখীন কোনোদিন হইনি, এবং এই জায়গাটাও আমি স্পষ্ট করে দিই তোমাদের সকলকে, তোমাদের এই পডকাস্টের মাধ্যমেই, যে আমি রাজনীতিতে এখন ফুল ফ্লেজেড হোল টাইম পলিটিশিয়ান। কেন বলছি কথাটা? আমি মনে করি রাজনীতি ইজ নট আ পার্ট টাইম জব। রাজনীতি কোনোদিন পার্ট টাইম হতে পারে না, অন্তত আমার সেটা মনে হওয়া। এবং এই ইলেকশনটা আমি নিজেকে অন্তত একটা কথায় স্থির করেছি যে এই ইলেকশনটা পুরোপুরি উপাসনা, তুই দিন রাত সারাক্ষণ মাটিতেই পড়ে থাকবি, তুই রাজনীতির জন্যই দিবি, এবং তার পরবর্তীতে স্বাভাবিকভাবে তারপরে আমি জীবনযাপন কিভাবে করবো এই প্রশ্নটা আসতেই পারে। যেহেতু মাই ফ্যামিলি ইজ বিজনেস ওরিয়েন্টেড, স্বাভাবিকভাবে আমি ব্যবসার দিকেই মন দেবো, বা তার পরবর্তীতে সেই জায়গাটাই আমার ওরিয়েন্টেশন, আমার থটে রয়েছে। এবার যেই কথাটা তুমি বললে চাকরির কথা, চাকরির কথাতে যদি আমি আসি, আমার দাদা চাকরি করছে, মানে আই এম নট ওনলি চাইল্ড। রাজ্যে না রাজ্যের বাইরে? অবশ্যই রাজ্যে, এবং হি ইজ অ্যাকচুয়ালি টেকিং আ গুড স্যালারি ফ্রম দ্য কোম্পানি যেখানে ও কাজ করছে। এবং যখন দাদা এমবিএ করেছে নর্মাল একটা কলেজ থেকে, এরকম না যে বিশাল সংখ্যক টাকা দিয়ে বাইরে থেকে এমবিএ করে এসছে তারপরে চাকরি পাচ্ছে না, যে কথা আমরা বহু ক্ষেত্রে শুনে থেকেছি। বিশেষ করে মাই ব্রাদার ইজ অ্যান এক্সাম্পল। আমার বাবা মানে আমার দাদা কিন্তু চাইলে বিজনেস ওরিয়েন্টেশন, যে ফ্যামিলি বরাবরই ব্যবসার দিকেই ঝোঁক থেকেছে, সেখানে থেকে স্বাভাবিকভাবে সেই মাথা দিয়ে নিতে পারতো, কিন্তু আমার দাদা সেটা করেনি। এবার আমার চয়েস আলাদা, সেটা আলাদা হতেই পারে, পার্সন টু পার্সন ডিফার করে। মাই দাদা ইজ অ্যান এক্সাম্পল, মাই ব্রাদার ইজ অ্যান এক্সাম্পল, যে আমার বাংলায় কত সংখ্যক চাকরি আছে। এবং এই জিনিসটা আমি কেন বলছি, আমার দাদা একটার পর একটা সুইচ করেছে, এবং আজকে মাই ব্রাদার ইজ গেটিং আ স্যালারি অফ অ্যারাউন্ড 75,000 রুপিস বাংলায় বসে, বাংলার একটা কোম্পানিতে। তো আমার কথাটা হচ্ছে, আজকে যখন আমার দাদা পাচ্ছে, তো সেখানে এরকম অধিকাংশ লোকজনরা কিন্তু পেড, এরকম ওয়েল পেড। তোমার দাদা যখন চাকরি পেয়েছিল সেই সময়টা কখন? এই সময়টা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 4 বছর। 4 বছর? 4 বছর, মানে হি ইজ আমার থেকে 6 বছরের বড়। ওকে, 6 ইয়ার সিনিয়র। তো সেখানে দাঁড়িয়ে ও যখন চাকরিতে যায়, এমবিএ করার পরবর্তীতে যেই সময়টা কাটে, সেই সময়টার পরবর্তীতেও চাকরিতে যায়। এবং সত্যি কথা বলছি, ও যেইভাবে আজকে একটা ওয়েল সেটেল কোম্পানিতে চাকরি করছে, ওকে দেখলে আমি বুঝতে পারি কতটা মিথ্যে তথ্য আমাদের বাজারে ছড়ানো হয়। এবং এই কথাটা বলার আরেকটা বিশেষ কারণ হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা একটু সল্টলেক বা সেই এরিয়ার দিকে খুঁজি, সেই দিকে যদি আমরা যাই, লোকজন কি চাকরি করছে না? করছে তো। তাহলে এই কথাটা আমরা কোথা থেকে শুনছি? একটা কি জানো তো, দ্য পাওয়ার অফ হুইসপারিং, এই খেলাটা কিন্তু আমরা অনেক ছোটবেলায় শিখেছি বা শুনেছি। সমানভাবে কিছু রাজনৈতিক দল খুব সুন্দরভাবে এই হুইসপারিং এর খেলাটা এত পটুভাবে পেশ করেছে, তার পরবর্তীতে এই দৃশ্যটা আমাদের
চোখের সামনে বা আমাদের কানে বারবার কথাটা উঠে আসে যে বাংলায় নাকি চাকরি নেই, কিন্তু এরকম দৃশ্য কিন্তু নয় বাংলায়। আমি এইটুকুনি স্পষ্টভাবে বলতে পারি। এবং আমার অধিকাংশ, আমি তো কলেজেও, যখন আমি হেরমচন্দ্র কলেজের ইউনিট প্রেসিডেন্ট, তো সেখান থেকে আমার কলেজ থেকেও যারা পাস করেছে আমি তাদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় চাকরি করছে আজকে, তারা দে আর ওয়েল সেটেলড অ্যান্ড বাংলার কোম্পানিতে চাকরি করছে, বাংলায় চাকরি করছে। তো এই যে তার মানে বাংলায় চাকরি আছে, অবশ্যই আছে, লোকে খুঁজে পাচ্ছে না, লোকে খুঁজে পাচ্ছে না, যারা খুঁজতে চায় না তারা কোনোদিন খুঁজে পাবে না। শান্তনু, আমার কথা হচ্ছে স্পষ্ট, একজন হচ্ছে অন্ধ আর একজন হচ্ছে যেচে চোখটা বন্ধ করে রেখেছে। আরেকটা প্রশ্ন আমি একদম তোমায় জিজ্ঞেস করছি, তুমি একদম নতুন প্রজন্ম, বাংলায় কি শিল্প আছে? নতুন মানে প্রজন্মকে বলি, বা নতুন শিল্প কি তৈরি হচ্ছে? তুমি কিভাবে দেখো এটা? আজকে আমরা যে জায়গায় আছি, এখান থেকে একটা গাড়ি ধরে বর্ধমান যদি যাই, বর্ধমানের রাস্তার দুপাশে যদি আমরা একটু মনোযোগ দিয়ে তাকাই, আমরা এটার উত্তর পেয়ে যাব। শুধুমাত্র বর্ধমান কেন, তার পাশাপাশি ওল্ড দিল্লি রোড যেটা রয়েছে, ওল্ড দিল্লি রোড ধরে যদি আমরা মায়াপুরের দিকের রাস্তাতেও যাই, তাহলে যদি আপনি একটু স্পষ্টভাবে রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে দেখেন কি কি শিল্প আমার বাংলায় আছে, সেই জিনিসটা আপনি জানতে পারবেন। আর হ্যাঁ, যারা এই শিল্প নেই এই কথাটা বরাবরই আমাদেরকে খাইয়ে এসছে, মানে রীতিমতো খুব সুন্দরভাবেই একটা গ্লাসের মধ্যে জল গুলে তার মধ্যে থেকে শিল্প নেই এই ওষুধটা ঢেলে সেখানে গুলে তার পরবর্তীতে আমাদের সকলকে খাইয়েছে। আমি তাদেরকে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে সবচেয়ে বেশি শিল্প আমাদের বাংলা থেকে বাইরে কবে গেছে জানো? কোন সময়টাতে গেছে? ওই 34 বছর শাসনের সময় গেছে। এটা আমি লিখে স্ট্যাম্প মারিয়ে দেবো, লিখবো নিচে স্ট্যাম্প। কি শিল্প চলে গেল? আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জায়গায় আছি বাঘাযতীন, তার ঠিক পাশে আমরা প্রত্যেকে জানি সুলেখা কিসের জন্য বিখ্যাত? ওই জায়গাটার নামকরণ কোথা থেকে হলো? সেটা তো ওই ইঙ্ক, সেই জিনিসটা তো আমরা জানি। তো যাদবপুরে, আমি নিজে যাদবপুরের বাসিন্দা, সেই যাদবপুরের অঞ্চলের আশেপাশে যে কত সংখ্যক এই শিল্প কেন্দ্রিক জায়গা বন্ধ হয়েছে, সেই জিনিসটা একটু খোঁজ নিলেই আপনি আমি সকলে জানতে পারবো। এবং এইটা নিয়ে আমি আজ থেকে বোধহয় 1.5-2 বছর আগে একটা লেখালেখিও করেছিলাম। সেই লেখালেখিটা এখন ডায়েরি খুঁজলে অবশ্যই পাবো যেখানে লিখি। তো আমার কথাটা হচ্ছে যে কিছু প্রোপাগান্ডা, যে কথাটা দিয়ে আমরা আগে কনভারসেশন করছিলাম, যে প্রোপাগান্ডা মুভিজ দেখতে পাই এখন আমরা অনেক কিছু প্রোপাগান্ডামূলক দেখতে পাই, কিন্তু সেইটার সাথে বাস্তবের কতটা মিল আছে সেইটা যাচাই করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি মনে করি ওই আরেকটা কথা তুমি জিজ্ঞেস করছিলে যে আইটি সেলের কাজটা কি, ফ্যাক্ট চেক করা, অর্থাৎ যেই কথাগুলো তারা সার্কুলেট করছে সেটা কতটা বাস্তব, কতটা সত্য, সেই জিনিসটা বাস্তব চিত্রটা পেশ করা কিন্তু আইটি সেলের একটা বড় কাজ। এবং সেই ক্ষেত্র থেকে আমি মনে করি যে ইয়াং জেনারেশনের মাথায় যে জিনিসটা গেঁথে দেওয়া হচ্ছে, চাকরি নেই, শিল্প নেই, এইসব গুলগপ্পের কথাবার্তা, এইটা যদি আমি 5টা স্ট্যাট সামনে রেখে দিতে পারি, 10টা স্ট্যাট সামনে রেখে দিতে পারি, তার মাথা থেকে কিন্তু এটা বেরিয়ে যাবে। তো সেখানে আমি মনে করি ওই পাওয়ার অফ উইসপারিং থেকেও পাওয়ার অফ তথ্য যেটা, ওটা অনেক বেশি, পাওয়ার অফ ট্রুথটা অনেক বেশি। তাই পাওয়ার অফ উইসপারিং কে দাবানোর জন্য বা সেটাকে পুরোপুরি শেষ করার জন্য পাওয়ার অফ ট্রুথকে সামনে আনা, সেটা আইটি সেলের কাজ। ওকে, আইটি সেলের কাজ শুনলাম, শিল্প আছে এটা বুঝলাম তুমি যা বললে। আরেকটা বলো তো, যতবার তোমাদের কথা আসে, তুমি তো এখন বিভিন্ন সময় প্রচারে যাও, যারা সদ্য এবছর লড়ছেন তাদের হয়ে বিভিন্ন সময় যাও, বিভিন্ন জায়গায় যাও, মানুষকে তোমার চোখের সামনে তাদের সাথে তুমি জনসংযোগ করতে পারো। টেলিভিশনে দেখতে পাই যে তোমাদের গেলে ডাইরেক্ট বলা হয় চোরেদের দল, দেখো এরা এই করেছে, এই দল মানে এই চুরি, এই চুরি, এই চুরি, এই চুরি। এগুলো তো তোমাকেও শুনতে হয় নিশ্চয়ই, এগুলো তো তুমিও ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় টেলিভিশনে শুনতে পাও না? পাও না? না, কারণ যে জিনিসটা তুমি দেখে হয়তো আমাকে প্রশ্নটা করছো, হয়তো সেইটা সেই মিডিয়া চ্যানেল দ্বারা সার্কুলেটেড, যেই মিডিয়া চ্যানেল সেকুলার কথাটাকে কটূক্তি বলে, যেই মিডিয়া চ্যানেল ওই কুসুম কোন কুসুম বলে খিল্লি করে যখন আমরা হিন্দু মুসলিম সকলে একসাথে থাকবো এই কথাটা বলি, এই জিনিসটা হয়তো সার্কুলেটেড তাদের দ্বারা যারা নিজেদেরকে হিন্দুদের প্রতিনিধি বলে, সেলফ ক্লেমড হিন্দুদের কোনো একটা বড় প্রতিনিধি বা কোনো একটা ভগবান বলে। এই তথ্যগুলো হয়তো তাদের দ্বারা সার্কুলেটেড যারা নিজেদেরকে মানুষ হিসাবে মান্যতাই দেয় না, তারা তো ভগবান, তাদের জন্য আলাদা করে রথ পেশ হয় এবং সেই রথ আসে
ডাবল ইঞ্জিন সরকার যেসব জায়গা রয়েছে সেই সব জায়গা থেকে। তাই আমি তোমাকে বাস্তব এক্সপিরিয়েন্সটা বলতে পারবো, বিশ্বাস করো এইসব প্রোপাগ্যান্ডা মূলক জিনিসপত্র সেটা আমি এক্সপিরিয়েন্স করে তো বলতে পারবো না, কারণ আমরা টিভিতে যা দেখি অনেক সময় কিন্তু সেইগুলো নিজেদের মতো ফিডেড হয়। অর্থাৎ ইয়েলো জার্নালিজম এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, এবং এই জিনিসটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আজকে একটা বড় সংখ্যক মিডিয়া মানে তো সত্যি খবর তুলে ধরবে, মিডিয়া মানে তো কারোর ফরে কথা বলবে সেটা হতে পারে না। এবং আমি জেনুইনলি বলছি, যে মিডিয়া চ্যানেলরা স্পষ্ট কথা স্পষ্ট প্রশ্ন আমাদেরকে এসে করে, আমরা তাদেরকে কুর্নিশ জানাই, স্যালিউট জানাই। কিন্তু যখন দেখতে পাই, যখন গন্ধ পাই যে না ভাই এখানে তো অন্য কোনো ইয়েলো জার্নালিজমের একটা ভাব আমরা প্রকাশ পাচ্ছি, সেখান থেকে আমি তাদেরকে শ্রদ্ধা করতে পারি না। তাই তুমি যে কথাগুলো বললে সেটা আমি ব্যক্তিগত সূত্রে মনে করি ইয়েলো জার্নালিজম যারা অ্যাডর করছে, যারা সেটার দ্বারা নার্চার্ড, তাদের হয়তো কোনো একটা ভিডিও বাই চান্স কপাল খারাপ করে তোমার চোখের সামনে উঠে এসছে, কিন্তু কি জানো তো বাস্তব দৃশ্যটা বেশ রঙিন। আমি একটা কথা বলতে পারি, দ্য গ্রাস অলওয়েজ লুকস গ্রিনার অন দ্য আদার সাইড। আমরা যখন এই জায়গা থেকে দেখি তখন আমার মনে হয় যে অপোজিট জন তো ভালোই আছে, আমরা কিন্তু নিজেদের জায়গাটা আমরা সর্বদাই এইভাবে পেশ করি যে আমরা সাফার করছি বা সামথিং। কিন্তু আজকে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলায় বসে যারা এই কথাটা বলছে আমরা সাফার করছি, আমরা ভালো নেই, এই নেই ওই নেই, দে আর ফিডেড বাই ইয়েলো জার্নালিজম। একদম সোজা কথা, ক্লিন আনসার। কারণ আমার বাংলা ইজ অ্যাকচুয়ালি গ্রিনার, আদার সাইড দ্য গ্রিন নয়, মাই বেঙ্গল ইজ অ্যাকচুয়ালি গ্রিনার। এবং গ্রিনারের কথাটারও কিন্তু অনেক মিনিং আছে। ওকে, আরেকটা প্রশ্ন, তুমি যেভাবে নতুন মুখ হয়ে উঠেছো, এর আগেও একজন নতুন মুখকে আমরা পেয়েছিলাম, তিনি খুব ভালো গানও গেয়েছিলেন, দিদির তাকে খুব ভালো লেগেছিল, তারপর তিনি তোমাদের দলের হয়ে বিভিন্ন সময় প্রচার করেছেন, আর এখন এবারের ভোটে তিনি নিজের দল করেছেন। কেমন তার সাথে কথা বার্তা? ঠিক চিনতে পারছি না। রাজন্না হালদারকে চেনো নিশ্চয়? আচ্ছা, হ্যাঁ, এখন যদিও রাজনৈতিক মৃতদেহ, বাট হ্যাঁ চিনি। রাজনৈতিক মৃতদেহ? একদমই তাই। এবং এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। কেন? রাজনীতি কোনোদিন সেলফ ওরিয়েন্টেড হতে পারে না, অন্তত এটা আমার মত, একটা নিউ জেনারেশনের জেনজির মত। এটা যেই কথাটা তুমি আমাকে বললে যে উপাসনা তোমার তো বয়সটা 24, তোমাকে জেনজি হিসেবে কনসিডার করতে পারি, আমি সেখান থেকেই বলছি যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আগামীটাকে ভালো করতে চাই। আমাদের লড়াইটা নিজের জীবনটা ভালো করার নয়। যদি নিজের জীবনটা ভালো করার থাকতো শান্তনুদা, যে কাজ এতদিন ধরে করেছি সেখানে তো আমার লিস্টিং ফেলা উচিত ছিল, এইটার জন্য এত টাকা, এটার জন্য অত টাকা। যে কথাটা তুমি আমাকে বললে যে উপাসনা তুমি কোনোদিন পারিশ্রমিক নাওনি, আমার পারিশ্রমিকটা হচ্ছে মানুষের কাছ থেকে পাওয়া এই অঢেল ভালোবাসাটা। এবং সেখানে দাঁড়িয়ে আমার সত্যি খারাপ লাগে যে একটা ব্যক্তি এতটা সুযোগ পাওয়ার পরবর্তীতেও কিভাবে লোভে পা দিয়ে এই জায়গাটা আজকে অর্জন করলো। আই ফিল সরি ফর দ্যাট ফেলো। আমি একদম সত্যি কথা বলছি। রাজন্যাদিকে আমি চিনতাম, অবশ্যই রাজন্যাদি যেই এক জায়গায় এরকম হয়েছে যে রাজন্যাদি বক্তব্য রেখেছে, তার পরবর্তীতে আমি বক্তব্য রেখেছি সেখানে। এবং আমি মনে করি রাজন্যাদি যে মঞ্চটা পেয়েছিল, আমরা এই কথাটা বলে থাকি জানো তো, যে সিনেমা স্টার্স, তো হয়তো রাজন্যাদি স্টার্স ছিল সেটা, কিন্তু পাওয়ার থেকেও আরো বেশি পরিশ্রম কোথায় জানো, সেই জিনিসটাকে ধরে রাখা। একদম ঠিক। রাজন্না হালদার ধরে রাখতে পারিনি, এবং রাজন্না হালদারের ওই লোকটা বেশ খুব সুন্দরভাবে স্পষ্ট প্রকাশ পেয়েছে। আজকে আমার মুখ থেকে তার নামটা সত্যি মনে হয় না যে প্রকাশ করাটা উচিত, কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কিন্তু আমি মনে করি একটা বড় জেনারেশনের জন্য সে একটা কালো ধাপ্পা লাগিয়ে দিয়ে গেছে। আমার কাজটা হচ্ছে সেই ধাপ্পাটা মোছা। যে কথাটা তুমি বললে, তুমি যেই কথাটা বললে, তুমি যে নামটা নিলে, আমি জানি অনেকেই এই নামটা নিয়ে হয়তো আমাদেরকে প্রশ্ন করে। এই জিনিসটা যাতে এক্সাম্পল সেট না হয় শান্তনুদা, আমার লড়াই সেটার। এইটা কোনোদিন এক্সাম্পল হতে পারে না নিউ জেনারেশন পলিটিক্সের, যে একজন সুযোগ পেল, তার পরবর্তীতে সে শুধুমাত্র নিজের লোভের কারণে একটা পুরো সেই জায়গা থেকে চ্যুত হলো, এবং একটা দলের গায়ে একটা বড় একটা কালো দাগ বা একটা বড় মঞ্চ সে পাওয়ার পরবর্তীতেও কিভাবে সে সেই জায়গাটা রাখতে পারলো না। এইটা কোনোদিন একটা কি বলবো, এটা কোনোদিন একটা ডেস্টিনেশন হতে পারে না। তা আমার লড়াইটা কোথায় জানো তো, আমার দল যাদেরকে সেই জায়গাটা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে ভ্যালু করতে জানে, সেই জিনিসটা প্রকাশ করা। আর হ্যাঁ, দলন্ত প্রাণ লোকজনরা বাস্তবেই আছে, সেই জিনিসটা সকলের চোখে, অন্তত চোখের সামনে তুলে ধরা, এটা অন্তত আমার লড়াই, যাতে নিউ জেনারেশনের লোকজনরা এইটা ভাবে
যে না, আজকে যখন উপাসনা সুযোগ পাচ্ছে, কালকে আমিও পাবো, একটা ভালো এক্সাম্পল যাতে সেট হতে পারে, এটা আমার লড়াই। রাজন্না হালদারের মূল মানে ভুলটা কোথায় তোমার কি মনে হয়? আমার মনে হয় যে রাজন্না হালদারের ভুলটা হচ্ছে এখানেই, যে রাজন্না হালদার নিজের লোভটাকে কিভাবে মানে চেপে রাখতে হয় সেই জিনিসটা জানে না, কিভাবে লোভকে জয় করতে হয় সেটা জানে না। এটা আমি কেন বলছি, ষড়ঋতুর প্রভাব আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে অত্যাধিক, এটা একদম স্পষ্ট, তাই জন্যই আমরা কলিযুগে রয়েছি। কিন্তু ষড়ঋতুর প্রভাবে যে মোহিত হয় সে কোনোদিন ভালো রাজনীতিবিদ হতে পারে না, এটা আমার মত। অর্থাৎ আমরা এইটাও জানি, ওই সাম দাম দণ্ড ভেদ, এই চারটে জিনিস তো আমরা প্রত্যেকে জানি। তো এই সাম দাম দণ্ড ভেদ, এই প্রত্যেকটা জিনিস একটা জায়গায় পুরো শেষ হয়ে যায়। সেটা হচ্ছে যেই ব্যক্তির মধ্যে ষড়ঋতুর প্রভাব অত্যাধিক, সে কোনোদিনই এই পর্যায় পর্যন্ত, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ যেই চারটে পিলার, সেই অবধি কোনোদিন গিয়েই উঠতে পারে না। রাজন্না হালদার কোনোদিন গিয়েই উঠতে পারলো না, এটা আমার মনে হয়। আচ্ছা, যদি রাজন্না হালদার এই ভোটের পরে নিজের ভুল বুঝতে পারে, ফিরে আসতে চায় আবারও তোমার দলে, তোমার সহকর্মী হিসেবে, দলের একজন অন্যতম কর্মী হিসেবে থাকতে চায়, তোমার কি মনে হয় দল তাকে নেবে? আমার কথাটা হচ্ছে এটা তো পুরোপুরি ডিসিশন দলের, হ্যাঁ আমার নেতৃত্ব আমার দাদার। কিন্তু আমি একটা জিনিস জানি, আমরা কোনোদিন পচা আলুদেরকে আমাদের দলে গ্রহণ করিনি, তৃণমূল কংগ্রেস করেনি, অন্য দল করতে পারে। আমাদের ছাঁটাই করা জিনিসপত্র অনেকে নিয়েছে। ইনফ্যাক্ট এই কথাটা তুমি নিজেও জানো, যে ব্যক্তিটার নাম তুমি উল্লেখ করলে, সেই ব্যক্তিটা একটা দলে যাওয়ার চেষ্টাও করেছিল, সেই দলটাও কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছে। তো তার পরবর্তীতে এই জিনিসটা যদি কেউ মনে করে যে সে তৃণমূল কংগ্রেসে জায়গা পাবে, আই ডোন্ট থিংক সো। ওকে, উপাসনা, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছ, দলের প্রচার করছো, আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি, সেটা হচ্ছে যারা টিকিট পেয়েছেন, যারা লড়াই করবেন, তারা পথে না থেকে ঘরে ঢুকে যাচ্ছেন। শুধু তাই না, কেউ যাচ্ছে গিয়ে বাসন মাজছেন, এটা মানে এসব শোনা যায়। কেউ যাচ্ছেন গিয়ে রান্না করে দিচ্ছেন, এখন দাড়িও কামাচ্ছে না, এগুলো দাড়ি কামাচ্ছে, সেখানে গিয়ে আমি দেখলাম দাড়িটাও এগুলো মানে এগুলো কেন, এগুলোকে তুমি কিভাবে দেখো? এটা কিন্তু আমরা হাসির ছলে বললেও এই লিস্টে কিন্তু তোমাদের দলেরও অনেক মানুষ রয়েছেন যারা ঘরের ভেতরে গিয়ে রান্না করে দিচ্ছেন। না, ঘরের ভিতরে নয়, বিষয়টা হচ্ছে যে আমি আমার দলের কিছু লোকজন, কিছু প্রতিনিধিদেরকে আমি এই ক্ষেত্রে দেখেছি যে অবশ্যই ধরো তারা যেখানে যাচ্ছে, হয়তো চা খেতে যাচ্ছে কোনো একটা চায়ের জায়গায়, চা আমার বরাবরই একটা এক্সাম্পলে চলে আসে, তো ধরো চা খেতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ধরো যে চাটা রান্না করছে তার সাথে হয়তো সেই খুন্তিটা বা সেই ভেসেলটা ধরো একটু নাড়িয়ে দেওয়া বা কিছু, এটা আমি দেখেছি। কিন্তু বিশ্বাস করো, আজ পর্যন্ত কেউ দাঁড়িয়ে রাস্তার কোনায় দাঁড়িয়ে দাড়ি চাচ্ছে, এবং সেখানে সেই দাড়ি চাচার ক্ষেত্রে আমি একটু দাড়িটা চেঁচে দিচ্ছি, আমি এই দৃশ্য দেখিনি। এটা একটা দলের একজন বিশেষ প্রতিনিধি এটা করেছেন, কিন্তু বাস্তবে যাই হোক, যেটা হচ্ছে কিভাবে দেখছো তুমি এইটা জনসংযোগ, এইটা জানি না, ঠিক আছে, মানে আমি সত্যি জানি না। আই ওয়ান্ট বি কমেন্টিং অন দিস। এই কথাটা তুমি বললে, আমি অনেকটাই ছোট, তো সেখানে কোন দিল্লির পার্টির কোন এক প্রতিনিধি এসে যদি কারো দাঁড়িয়েও চেঁচে দেয়, সেটা তার ব্যক্তিগত জায়গা, দে আর মাচ মোর এক্সপিরিয়েন্সড, আই ওয়ান্ট বি কমেন্টিং অন দিস। তোমার একটা কথা বলো তো, আমরা অনেক সময় দেখেছি যে বিধানসভার ক্ষেত্রে যখন সভা টভা হয়, তখন বিজেপির প্রতিনিধির সাথে তৃণমূল প্রতিনিধির খুব ভালো সম্পর্ক। যেমন আমি উদাহরণ দিই, মদন মিত্রের সাথে শ্রমিক লাহিড়ির খুব ভালো সম্পর্ক, ঠিক আছে? তোমারও কি এরকম আছে নাকি তুমি সত্যি তাদের কোনো প্রতিনিধিকেই পছন্দ করো না? আমি বিজেপির আইডিওলজিটাকে পছন্দ করি না, ওকে, এইটা হচ্ছে আসল কথা। এবার বিজেপিকে পছন্দ করি না, এই ভাবধারাকে পছন্দ করি না বলে কোনো ব্যক্তির সাথে আমি গিয়ে চুলোচুলি করব, আমি মনে করি না যে দিস শুড বি দ্য হোল রেসপেক্ট। আমার কথাটা হচ্ছে, কোনো একটা ব্যক্তি ভুল জিনিস নিজের মাথায় গেঁথে বসে থাকতেই পারে, তাকে বুঝিয়ে ঠিক পথে আনাটা আমাদের সকলের একটা কাজ, কিন্তু একটা গুরু দায়িত্ব। কিন্তু কেউ যদি, আমি আবারও বললাম, কেউ যদি চোখটা থাকাকালীনও চোখটা বন্ধ করে রাখতে চায়, অর্থাৎ সে যদি কানা না হয়ে কানা হতে চায়, তাহলে তুমি কোনোদিন তাকে দৃষ্টি ফেরাতে পারবে না। তো বিজেপির অবস্থাটা হচ্ছে এরকম, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির মানে
গোয়ালে গুতোগুতি, এবং গোটা দৃশ্যটা ওই শুধুমাত্র গো মাতাতেই যেন সীমাবদ্ধ হয়ে গেছে। ওরা ওখান থেকে বেরাতেই পাচ্ছে না। আমরা কিন্তু রীতিমতো বলছি ভাই ওয়াহা সে নিকলিয়ে, বিকজ আজকে তৃণমূল কংগ্রেস কথা বলছে উন্নয়নের, তৃণমূল কংগ্রেস কথা বলছে আপনার বাড়ির সামনে রাস্তাটা ঠিক হয়েছে কিনা, আপনার বাড়ির সামনে খাবার জলটা ঠিকমতো নলটার মারফত পৌঁছাচ্ছে কিনা। আমরা তৃণমূল কংগ্রেস কথা বলছি যে রাস্তাঘাটে আলোটা ঠিকমতো দেখছেন তো, ঝাঁচকচক করছে তো, এই জিনিসটা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে নারী ক্ষমতায়ন, এই সকলের কথার মাঝখানে ওরা কিসের কথা বলছে? ধর্ম 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 ধর্ম। ওরা কিসের কথা বলছে? যে মানে গরুকে মাথা করে দাও, ঠিক আছে, এইটা হচ্ছে তাদের মূল ভাবনা। আমার কথাটা হচ্ছে আমি তাদেরকে সম্মান করব, আমি পশু প্রেমী, আই এম ডগ লাভার। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমার সামনে যদি একটা গরু আসে, আমি তাকে একটা রুটি খাবো, কিন্তু সেইটা খাওয়ানো মানে এরকম তো নয় যে সেই গোমাতার জন্য, যদি আমি তাদের কথাটা আধার করেই বলি, সেই গোমাতার জন্য আমি কোনো একটা মানব সন্তানের মাতাকে খুন করে দেবো বা মেরে ফেলবো। আমার কথাটা হচ্ছে সেইটা। আমি এই ইডিওলজিটা বা এই আইডিওলজিটাকে একদম অপছন্দ করি, একদম সোজা কথা। আজকে আমি নিজে একজন ডগ লাভার, কোনো একটা কুকুরের গায়ে যদি আঘাত পড়ে, আমি যদি কাউকে কুকুরের গায়ে ইট ছুটতে দেখি, আমার সত্যি খারাপ লাগে। মানে আমি মনে করি না সেই ব্যক্তিটা মানুষ, কিন্তু তা বলে ওই আমার ভালোবাসাটা কোন জায়গাতে থাকবে সেটা তো আমাকে বুঝতে হবে। আই ক্যানট গো অ্যান্ড হিট সামবডি, যে একটা মানে ধরো ও আচ্ছা গরুকে তুমি মাথা বলবে না, আমি তোমাকে একটা থাপ্পড় মারবো। দিস শুড নট হ্যাপেন, রাইট? আমার কথাটা হচ্ছে সেখানে ওদের আইডিওলজিটা এটা, দিস ইজ রাইট। আইডিওলজির কথা বললে, তুমি বারবার করে বলেছো যে আইটি সেলের প্রধান বিষয়টা হচ্ছে সত্যকে সামনে আনা। এই সত্য নিয়ে মানুষের অনেক প্রশ্ন। অভয়া নিয়ে এখনো অনেক প্রশ্ন, যে কেন সত্য বাইরে আসলো না, কেন দোষী শাস্তি পেল না, অভয়াকে কেন এইভাবে নীরবে রেখে দেওয়া হলো। আর এখন অভয়ার বাবা মা তো একটা দলের প্রতিনিধিত্ব করছে। তুমি জেনজির মানুষ, তুমিও বর্তমান সমাজের একজন নাগরিক, তারপরে সত্তাগুলো আলাদা ব্যাপার। কিভাবে দেখো এই বিষয়টা, যখন এই প্রশ্ন বারবার করে আসে, বারবার করে বলে যে অভয়ার বিষয়টা চেপে গেল, অভয়াকে বিচার দেওয়া হলো না, তোমার কি মত? অভয়ার খুনি শাস্তি পায়নি এই জিনিসটা কজন মনে করে, সর্বপ্রথম প্রশ্নটা সেখানে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে যখন অভয়ার কথাটা উঠছে, আমি নিজে তো একজন মেয়ে, সেখানে দাঁড়িয়ে অপরাজিতা বিল, একটা বিল পাশ করার মরিয়া চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। সেই বিলটা কোথায় গিয়ে আটকে আছে সেই জিনিসটা তুমি যে কাউকে জিজ্ঞেস করো সকলে বলে দেবে। সেটা আটকে দেওয়ার মূল কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমার কথাটা হচ্ছে অভয়ার যে গোটা কাণ্ডটা হলো, তার পরবর্তীতে প্রত্যেকটা ক্ষেত্র যদি তুমি একটু লক্ষ্য করে দেখো, সর্বক্ষেত্রে আমরা দেখেছি ফেক প্রপাগ্যান্ডা, মিথ্যা তথ্য কতটা সুন্দরভাবে প্রচার করা হয়েছে। সোমা মুখার্জির ভয়েস ক্লিপ, সোমা মুখার্জি কোথায়? আমরা দেখতে চাই তো, কোথায় সেই ব্যক্তিটা? এমন একটা ভয়েস ক্লিপ পেশ করা হলো যেটার পরবর্তীতে এমন এমন দৃশ্য যখন আমরা ভাবছি, আমাদের চোখের সামনে ভেসে আসছে, সেই জিনিসগুলো ভাবলেও আমাদের গাটা কেমন একটা করে ওঠে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি পেলভিক বোন ভাঙা, যেখানে জিনিসটা হয়েছে সেখানে ভ্যাজাইনার মধ্যে নাকি হেয়ার ক্লিপ পাওয়া, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি আরো অনেক তথ্য, 150 গ্রাম সিমেন্ট থেকে শুরু করে আরো বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা হয়েছে। বাস্তব যে রিপোর্ট, সেই রিপোর্টের সাথে তো এই সব কথার কোনো মিল নেই। আজকে আমি বলতে বাধ্য যে যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেখানে তুমি বলছিলে যে অনেকেই অনেক কিছুকে কন্টেন্ট হিসাবে গ্রহণ করে। কারেক্ট। বলতে খুব খারাপ লাগছে, অভয়া অনেকের কাছে একটা কন্টেন্ট মূলক দ্রব্য হয়ে গেছিল, একটা বস্তু হয়ে গেছিল। এবং এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই দিন যারা ভিডিও পোস্ট করেছে, যারা নাকি অভয়ার পাশে থাকার জন্য মাঠে নেমেছে, তার পরবর্তীতে আজকে সেই ভিডিওগুলো তুমি খুঁজে দেখো তো পাবে না, পাবে না। আমি নাম নিতে চাই না এখানে, পাবে না। ঠিক তারপরে এই অভয়ার কথাটা যখন তুমি বললে, আমি এই জামাটা আমার বেশ সিগনেচার, এটা আমার বেশ লাকি জামা বলার কারণটা হচ্ছে এখানে এই জামাটা পরে আমি বিভিন্ন জায়গায় গেছি। তার মধ্যে থেকে অন্যতম জায়গা হচ্ছে রাত্রি 3টের সময় যাদবপুর ইউনিভার্সিটির গেট। তুমি গেছো? হ্যাঁ, ভাববে কেন, তাই তো? যখন আমি গেছি, ঠিক কদিন আগের ঘটনা, খুব বেশি পুরনো না, যদি কদিন আগে যাও তোমার কাছে চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে।
যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেল। এই খবরটা তুমি আমি সকলে দেখেছি। একদম ওই যাদবপুর ইউনিভার্সিটির 3 বা 4 নম্বর গেট থেকে ঢুকে একদম ডান দিকেই একটা পুকুর মতো আছে, ওখানে বাথরুমের সামনে নাকি মৃতদেহটা পাওয়া গেছে। আমার কথাটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি কি একটা শিক্ষাঙ্গন নয়? শিক্ষাঙ্গন তো। সেই ব্যাপারে ও কি একটা মেয়ে ছিল না? যে মেয়েটা মারা গেল মেয়ে ছিল তো, অভয়া মেয়ে ছিল, অভয়ার ক্ষেত্রটা শিক্ষাঙ্গন ছিল। এই যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রটাও শিক্ষাঙ্গন, ও একটা মেয়ে, ওর জন্য প্রতিবাদটা হলো না কেন? এই প্রশ্নটা যদি আমি করি তাহলে কি আমি চটিচাটা হয়ে যাচ্ছি? আমার কথাটা হচ্ছে সেখানে আমি সেখানে রাত্রে 3টের সময় উপস্থিত কেন হয়েছিলাম জানো তো? আমি ভেবেছিলাম ওখানে কোনো না কোনো দলের প্রতিনিধিরা, সেটা সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, অন্য কোনো দলের প্রতিনিধিরা সেখানে রাত দখল করতে যাবে। কিন্তু রাত দখল হয়নি। আমি ওখানে একা দাঁড়িয়েছিলাম। আমি ভিডিও করেছি যে আমি আগের দিন, আমার বলতে কোনো দ্বিধা নেই, 14 তারিখ 14ই আগস্ট যখন রাত দখল হয়, সেই রাত দখলের মধ্যে একটা স্পন্টেনিয়াস ভাব আমরা সকলে দেখেছি। সেখানে উপস্থিত আমি নিজেও ছিলাম, আমি নিজে ছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু যখন সেই গোটা বিষয়টা কোনো একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, তখনই কোনো না কোনো জায়গায় জাস্টিস হারিয়ে গেল। এটা আমার মনে হয়। আমার কথাটা হচ্ছে, যখন জাস্টিস শুড প্রিভেল, এবং জাস্টিস শুড প্রিভেল ইন এভরি কেসেস, অর্থাৎ অভয়ার কেসেতেও এবং অবশ্যই যাদবপুরে যেই মেয়েটা মারা গেল সেই কেসের ক্ষেত্রেও। কিন্তু জাস্টিস তো কোনোদিন সিলেক্টিভ হতে পারে না, না? যারা জাস্টিসটাকে সিলেক্টিভ ক্ষেত্রে দেখার চেষ্টা করে, তারা কি আদৌ লড়াইটা জাস্টিসের জন্য লড়ছে, নাকি ফেসবুক অ্যালগরিদম অনুসারে এই সময় এই পোস্টটা নিয়ে যদি বেশি কথা বলি তাহলে বেশি লোকজন জানতে পারবে, সেই নিয়ে কথা হচ্ছে? এবং তাই জন্যে এরকম বহু মিথ্যাচার হয়েছে, যেখানে এই 150 গ্রাম সিমেন্ট, যেখানে পেলভিক বোন ভাঙা, যেখানে এত সংখ্যক নাকি লোক সেখানে উপস্থিত ছিল, এটা নাকি কেউ ইমাজিন করে নিচ্ছে, এটা যেন একটা থ্রিলার হচ্ছে। আমার কথাটা হচ্ছে, এটা তো গল্প নয়, এটা তো বাস্তব চিত্র। সেখানে দাঁড়িয়ে আমি এখনো বলছি, সেখানে উপস্থিত ডাক্তাররা, যারা জুনিয়র ডাক্তার ছিল, তারা তো প্রথম দিকে বারবার অনুরোধ করেছে, হাত জোর করে অনুরোধ করেছে যে এখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার চাই না, পতাকা চাই না। তারপরের দিন সেখানে সঙ্গে সঙ্গে লাল শালু দিয়ে লাল বেদি সেখানে উপস্থিত হয়ে গেল। তার 2 দিন পরে সেখানে মহিলা মোর্চা কোনো একটা বিশেষ দলের গেরুয়া পতাকা নিয়ে সেখানে চলে গেল। কেন হবে এটা? আমাদের প্রশ্ন সেখানে। এই প্রশ্ন করাটা ভুল। এই প্রশ্ন করা মানে আমি চটিচাটা। এই প্রশ্ন করা মানে অভয়ার বিচার আমি চাই না। আমার কথাটা সেখানে। রাত্রি 3টের সময় যাদবপুর গেটের সামনে কোনো একটা মেয়ে দাঁড়াক না, আমি বলছি তাকে, আমি দাঁড়াবো, তা সে একা দাঁড়াক, তার পাশে আমি গিয়ে দাঁড়াবো। আমার কথাটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির মেয়েটাও সেই রাত্রি দখলের জায়গাটা অন্তত চেয়েছিল, কিন্তু তার জন্য কেউ গেল না। আমি ছিলাম, আমি অভয়ার জন্য ছিলাম, আমি এই মেয়েটার জন্য থাকবো। আমি মনে করি জাস্টিস সিলেক্টিভ হতে পারে না। ওকে, আজকের এই পুরো এপিসোড হয়ে যাওয়ার পরেও কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবে, তোমাকেও করে, একদম চটি চাটা। এই কোট আনকোট চটি চাটা, এটা তোমাদেরকে বলে, তোমরা সেটা কখনো উত্তর দাও, কখনো উত্তর দাও না। আজকে আমি তোমার কাছ থেকে উত্তর চাই। যখন তুমি শোনো যে উপাসনা তুমি চটি চাটা, কি মনে হয় তখন? কি উত্তর দাও তাদের? ব্রিটিশদের বুট কোনোদিন চাটিনি, গর্বের সাথে বলতে পারি। আমার চটির মধ্যে, যে চটির কথা তারা বলছে, সেই চটির মধ্যে একটা স্বদেশী ভাব আছে। আমি এই মাটির মানুষ, এই মাটিতেই আমার জন্ম। মাটির চটিটা যদি আমি চাটি, তার পরবর্তীতে সেটা যদি আমার পরিচয় হয়, সেটা আমার গর্বের পরিচয় হোক না, কোনো অসুবিধা নেই। কিন্তু বুক ঠুকে একটা কথা বলতে পারবো, যে কোনোদিন নিজের মাটিকে ওই ব্রিটিশদের দালালদের কাছে বিক্রি করিনি। শান্তনুদা, ওকে, সবকিছুর তো একটা নির্দিষ্ট সময় থাকে। তুমিও জানো, ঠিক যেমন ভোটের একটা সময় আছে, ইলেকশনের একটা টাইম আছে, তোমার প্রচারের একটা সময় থাকে। আজকে অনেক 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 প্রশ্ন করতে ইচ্ছে করলেও আজ হয়তো কিছু কিছু প্রশ্ন করলাম। একটা আড্ডায় সবকিছু তো জানা সম্ভব নয়। সো আজকে আসলে শান্তনুটাকে সত্যি ভালো লাগলো। তোমার এতটা ব্যস্ততার মাঝেও যাওয়ার আগে যারা নতুন সবে রাজনীতিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবে? এন্ড ওয়ান মোর থিং, আজকের আড্ডাতে এসে তোমার কেমন লাগলো প্লিজ? একটা কথাই বলতে পারি এবং বলতে চাই, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো। এবং এই জিনিসটাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শিখিয়েছে। তো মূলত একটা কথাই বলতে পারি, যে অনেক ডাইভার্সনস আসবে, কিন্তু ডেস্টিনেশন অর্থাৎ লক্ষ্যটা যাতে স্পষ্ট থাকে, সেই দিকেই যাতে আমরা সকলে এগিয়ে যাই। বাংলাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সকলে এগিয়ে যাই। আর হ্যাঁ, জয় বাংলা বললে যে আমরা কেউ রোহিঙ্গা হয়ে যাই না, এই জিনিসটা
জোর কণ্ঠে জয় বাংলা বলেই কিন্তু স্পষ্ট করতে হবে। এটা সর্বপ্রথম সকলের জন্য এটা বললাম। আর হ্যাঁ, সত্যি কথা বলছি, অত্যন্ত ভালো লাগলো। এবং ওই ব্যস্ত সময় থেকে সময় বার করা এইসব কথা আমি এখানে বলতেই চাই না। আমরা সকলেই চাই যে এরকম ঠেকে বা এরকম আড্ডায় আমরা বসি, কথা বলি। এবং থ্যাঙ্কস টু ইউ যে এরকম একটা সুযোগ তোমরা আমাদের জন্য করে দিচ্ছ। এবং মূলত যেই তুমি সংখ্যাটা বললে যে 10,000 আই গেস তোমার ক্রস করেছে, 10,000 কিন্তু সীমাবদ্ধ করার নয়, এইটা কিন্তু 10 লক্ষ বা তার থেকেও যদি বেশি, তার থেকেও বেশি আমরা মানে উই উইল বি অ্যাকচুয়ালি হিটিং দ্য হাইটস। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর বাকি প্রশ্নগুলো না হয় তার পরবর্তীতে হোক, তাই নাকি? থ্যাংক ইউ। আর আমাদের এই এপিসোড একদম অন্যরকম। এপিসোড কেমন লাগলো প্লিজ জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ক্যামেরার এ প্রান্তে কৌস্তভ আর এ প্রান্তে শান্তনু, আর সাথে শান্তনু ঠেক।